বহুল প্রতীক্ষার পরে সিয়াম আহমেদ অভিনীত এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটি এখন পর্যন্ত কোনো রকমের কোনো অনলাইন প্ল্যাটফর্মেই আসেনি, এর জন্য হলে গিয়ে সিনেমাটি দেখে তারপরে সে ট্রেইলার দিয়ে আমাকে এক্সপ্লেনটি করতে হচ্ছে। তো এই কারণে গল্পের সাথে সবসময় সিনের মিল নাও থাকতে পারে। দয়া করে এটা তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। সিনেমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবে, তাহলেই কেবলমাত্র তোমরা রাক্ষসের আসল ফিলটা পাবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই আমরা একটা কলেজের শিক্ষককে দেখতে পাই। ওর নাম রুশো। সে অত্যন্ত গম্ভীর একজন টিচার। আসলে যেমনগুলো সচরাচর থাকে অনেক কলেজেই। ওর ব্যক্তিত্বে এক ধরনের ভীতি রয়েছে, যা ছাত্রছাত্রীদেরকে সবসময় তত্রস্থ করে রাখত। একদিন রুশো ক্লাস নেওয়া অবস্থায় জানতে পারে কলেজের এক বখাটে ছেলে তার ছাত্রীর বিকিনি পরা আপত্তিকর ছবি এঁকে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, এমনকি ব্ল্যাকমেল করছেও। কিছুক্ষণ খোঁজবাজ করার পরে সেই ছেলেটাকে অবশ্য ধরেও ফেলে রুশো। তারপরে সবার সামনে তাকে প্রচণ্ড মারধর করতে থাকে। ওকে এতটা নিষ্ঠুরভাবে মারধর করে যে ছেলেটি চিরতরে পঙ্গু হয়ে যায়। অন্য একজন ছাত্রীকে ব্ল্যাকমেল করাতে রুশো যেমন ব্যবহারটা করলো, এটা দেখে তো কলেজের সব ছাত্রছাত্রী ওর উপরে ভয় পেয়ে যায়। আসলে রুশো কলেজে সেভাবেই নিজেকে উপস্থাপন করত, যেন সে নিজে একাই 100। এর মধ্যেই কলেজের নতুন স্টুডেন্টদের ভর্তি কার্যক্রম শুরু হয়। নতুন ছাত্রী হিসেবে কলেজে ভর্তি হয় এই গল্পের নায়িকা জুলিয়েট। জুলিয়েট আসলে পড়াশোনায় একদমই কাঁচা ছিল, কিছুই পারত না সে। পড়াশোনায় কাঁচা হলেও দেখতে সে ছিল অত্যন্ত সুন্দরী, আর স্বভাবে সে ছিল একদমই চঞ্চল প্রকৃতির। সবাই জুলিয়েটকে দেখে হা করে তাকিয়ে থাকতো ওর দিকে, কিন্তু জুলিয়েট কাউকেই পাত্তা দিত না। সে সারাক্ষণে রুশো স্যারকেই দেখত, যেন রুশোর ওপরে তার একটা ক্রাশ রয়েছে। মূলত জুলিয়েট তার প্রেমের ফাঁদে রুশো স্যারকে ফাঁসাতে চায় পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। এজন্য জুলিয়েট নানা অঙ্গভঙ্গির মাধ্যমে স্যার রুশোকে পটানোর কাজে লেগে পড়ে। রুশো সবকিছু খেয়াল করলেও বাইরে থেকে একদম নির্বিকার থাকে। সে কোনো প্রকার পাত্তাই দিতে চায় না জুলিয়েটকে। জুলিয়েটও তো নাছোড়বান্দা, সে কোনোভাবেই রুশোর পিছু ছাড়তে চায় না। একদিন রুশো ক্লাস শেষে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলে জুলিয়েটও গাড়িতে উঠতে চায়, বলে তাকে যেন বাসায় ড্রপ করে। জুলিয়েট অনেকক্ষণ যাবৎ ঘ্যান ঘ্যান করলে রুশো আর না করতে পারে না ওকে, তার গাড়িতে উঠিয়ে নেয়। নির্জনে ওরা দুজনে একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছিল। এভাবে যেতে থাকলে জুলিয়েট তার চাল চালতে থাকে। সে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আবারও রুশো স্যারের দৃষ্টি কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এমনটা করতে করতে এক পর্যায়ে সে সফল হয়ে যায়। জুলিয়েটের এমন কর্মকাণ্ডে রুশো তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জুলিয়েটকে নিবিড়ভাবে চুম্বন করতেও শুরু করে। জুলিয়েট অবশ্য এবার এতে একটু ইতস্তত বোধ করছিল, আর রুশোকে সে দূরে সরিয়ে দেয়। আর রুশোকে বলে, আমি আসলে আপনাকে সেইভাবে লাইক করি না। আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম শুধুমাত্র পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার জন্য। তাছাড়া আমি আপনাকে ভালোবাসি না, এই সবটাই ছিল একদমই দুষ্টুমি। কিন্তু এতদিনের রুশো তো জুলিয়েটের প্রতি একদমই আসক্ত হয়ে পড়েছিল। আসলে রুশো অনেক আগেই জুলিয়েটকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু কোনো পাত্তা দেয়নি ওকে, কারণ সে হচ্ছে টিচার আর জুলিয়েট একজন স্টুডেন্ট, তাই সেভাবে পাত্তা দেয়নি ওকে। কিন্তু যখন জুলিয়েট বারবার ওকে অ্যাপ্রোচ করছিল তখন গিয়ে ওকে পাত্তা দেয় রুশো। কিন্তু এখন তো রুশো দেখছে যে সবগুলোই আসলে মিথ্যে নাটক ছিল। তবে রুশো একদমই চুপচাপ থাকার পাত্র নয়। জুলিয়েটের ওপরে ভয়ঙ্কর অধিকার বোধ ফাটানো শুরু করে রুশো। জুলিয়েট যেখানেই যেত সেখানেই গিয়ে পৌঁছাতো রুশো। কলেজে জুলিয়েটের ওপর রুশো এক প্রকার প্রভাব বিস্তার করতে থাকে। এভাবে দিন কাটতে থাকলে রুশো আস্তে আস্তে জুলিয়েটকে আরও বেশি ভালোবাসতে শুরু করে। একদিন রুশো জুলিয়েটকে সারপ্রাইজ দিতে চলে যায় তার বাসায়, কিন্তু বাসায় গিয়ে জানতে পারে জুলিয়েট আসলে বাসায় নেই। তাই ফোন করে জুলিয়েটের এক বান্ধবী রিতাকে, জিজ্ঞেস করে জুলিয়েট কোথায় গিয়েছে। যেহেতু টিচার তাই রিতা সত্যি আর গোপন করতে পারে না, তাই ভয়ে ভয়ে রিতা জানায় জুলিয়েট গিয়েছে স্থানীয় কুখ্যাত অপরাধী সোহেল মণ্ডলের কাছে। আসলে তার সাথে সে বাইরে ঘুরতে গিয়েছে। জুলিয়েট অনেক আগে থেকেই সোহেলকে ভালোবাসত, যা তার ফ্রেন্ডরা জানে কিন্তু অন্য কেউই জানে না। কিন্তু রুশো যখন সোহেলের কথা জানতে পারে এবং জুলিয়েট যে সোহেলের সাথে বেরিয়েছে এটা জানে, তখন রুশোর মাথা খারাপ হয়ে যায়। এমনিতেই রুশো ছিল অত্যন্ত রাগী এবং ভয়ঙ্কর একজন মানুষ। জুলিয়েটের এই কর্মকাণ্ড রুশোকে আরও রাগান্বিত করে ফেলে। রাগ এবং ঈর্ষায় অন্ধ হয়ে রুশো জুলিয়েটের বাড়ির সামনে জুলিয়েটের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় পেরিয়ে যায়, তারপরেও জুলিয়েট আসে না। এত অপেক্ষা করাতে রুশোর রাগ যেন আরও অনেক গুণে বেড়ে যায়। এভাবে কেটে যায় আরও অনেকক্ষণ। তারপর এক পর্যায়ে জুলিয়েট বাসায় এসে ফেরে।
তখন রুশোর সাথে কোনো কথা না বলেই আগে তাকে পৈশাচিক মারধর শুরু করে দেয়। এরপর জুলিয়েট সহ সকল মেয়েদের টাকার প্রতি লোভ নিয়ে অপমানজনক কথা শোনায়। তোরা আসলে টাকা পেলে কুত্তার পা চাটতেও ভাববি না। এলাকার গ্যাংস্টার সোহেল মণ্ডলের কাছে আছে বলে আজ তুই তার সাথে আছিস, কাল অন্য কেউ আসলে আবার তার কাছে যাবি। তোদের মতো নষ্ট মেয়েরা এমনই হয়, যারা সবসময় টাকাকেই বড় করে দেখে। এসব বলতে বলতে রুশো মারতে থাকে জুলিয়েটকে। ওকে এতটাই মারে যে একদম রক্তে যেন ভেসে যাচ্ছিল জুলিয়েট। মার খেতে খেতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে যায় জুলিয়েট। তখন সেখান থেকে চলে যায় রুশো, এমনকি ওকে হাসপাতালেও নিয়ে যায় না। রুশো সেখান থেকে চলে যাওয়ার পরে জুলিয়েট অস্পষ্ট ভাষায় বলতে থাকে, আমি আসলে ডাবল টাইমিং করিনি। স্বেচ্ছায় আমি তো সোহেল মণ্ডলের সাথে যেতেও চাইনি। সে আমাকে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকমেল করছিল, যেতে বাধ্য হয়েছিলাম আমি ওর সাথে। জুলিয়েটের অস্পষ্ট কথাতে বোঝা যায় সে আসলে রুশোকেই ভালোবাসত, কিন্তু রুশো তো সেটা জানতেই পারল না। উল্টো বিশ্বাসঘাতকতার ট্যাগ লাগিয়ে দিয়ে রক্তাক্ত করে চলে গেল। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। জুলিয়েট এখন আগের থেকে অনেকটাই সুস্থ। জুলিয়েট সুস্থ হয়ে উঠলে সোহেল মণ্ডল আবারও নজর দেয় জুলিয়েটের দিকে। অনলাইনে জুলিয়েটের বিভিন্ন ছবি দেখে ওর দিকে বাজে নজর দিতে থাকে সোহেল মণ্ডল। মনে মনে ঠিক করে আজকে তার একে লাগবেই। তাই তার বিশ্বস্ত সহযোগী জিল্লুকে পাঠায় জুলিয়েটকে তুলে আনার জন্য। জিল্লু সোহেল মণ্ডলের আদেশ পেয়ে জুলিয়েটকে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে সোহেল মণ্ডলের কাছে। সোহেল এবার জুলিয়েটকে সামনাসামনি দেখে তো আরও যেন টালমাটাল অবস্থা হয়ে যায়। জুলিয়েটকে সরাসরি কুপ্রস্তাব দিয়ে বসে সোহেল মণ্ডল, কিন্তু জুলিয়েট তো আসলে রুশোকে সত্যিকারের ভালোবাসত। তাই জুয়েল মণ্ডলের কুপ্রস্তাবে সে না করে দেয়। সেই সাথে তাকে নিজের বাড়িতেও রেখে আসতে বলে জুলিয়েট। সোহেল মণ্ডল এবার জুলিয়েটকে হুমকি দিতে শুরু করে, বলে তুই কি জানিস আমার এই আস্তানার নিচে কিন্তু অনেক মেয়েরই লাশ পোতা আছে। শুধু তাই নয়, পুঁতে রাখার আগে সবার স্বাদ কিন্তু আমি গ্রহণ করে নিয়েছি। এখন যদি তুই রাজি না হোস তাহলে তোর সাথেও একই কর্মকাণ্ড করব আমি। জুলিয়েটের আর বুঝতে বাকি থাকে না পরিস্থিতি যত সামনের দিকে আগাচ্ছে তত ঘোলাটে হয়ে যাচ্ছে। তাই ওর বাড়িতে থাকা সোহেল মণ্ডলের দাদির কাছে ছুটে আসে জুলিয়েট। নিজেকে সতী সাবিত্রী রাখার জন্য দাদির কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু লাভ তেমন একটা হয় না। আসলে সোহেল মণ্ডলের দাদি ছিল ওর থেকেও কয়েক গুণ বেশি খারাপ। ওর নাতির আনন্দের জন্য সে সব কিছু করতে প্রস্তুত। সে জুলিয়েটকে বাঁচানো তো দূরের কথা, বন্দুকুচি আরও জুলিয়েটকে ভয় দেখাতে থাকে। সেই সাথে ওকে সোহেল মণ্ডলের কাছেই থাকতে বলে, না হলে ওর পরিবার সহ সবাইকেই মেরে ফেলার হুমকিও দেয় দাদি। এজন্য আর অন্য কোনো উপায় না থাকায় সোহেল মণ্ডলের বাড়িতেই বন্দি জীবন কাটাতে থাকে জুলিয়েট। এভাবে থাকতে থাকতে হঠাৎ করে একদিন সোহেল এবং তার পুরো গ্যাং মিলে জুলিয়েটের সাথে সেই খারাপ কাজটা করে। ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওর সাথে সহবাস করে। মূলত সোহেলের প্ল্যানই ছিল এইটা, কারণ একবার সে যে মেয়ের দিকে তাকায় তাকে শেষ করেই তারপরে ক্ষান্ত হয় সোহেল। ওরা পুরো গ্যাং মিলে জুলিয়েটের সাথে কাজগুলো করার পরে রক্তাক্ত অবস্থা হয়ে যায় জুলিয়েটের। তখন রাস্তার পাশে ওকে ফেলে দিয়েই চলে যায় সোহেল মণ্ডল এবং তার দলবল। এর মধ্যে এই খবরটা রুশো পেয়ে যায় এবং ছুটে আসে জুলিয়েটের কাছে। এখান থেকে রুশোই জুলিয়েটকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। হসপিটালে নিয়ে যাওয়ার পর রুশো মারাত্মক জখম হয়ে কাতরাতে থাকা জুলিয়েটের পাশে বসে প্রতিজ্ঞা করে সোহেল মণ্ডলকে মেরে তার রক্ত দিয়ে যতক্ষণ না সে গোসল করবে ততক্ষণ তার কোনো শান্তি নেই। সাথে এটাও বলে ওর রক্ত দিয়ে গোসল করার পরে তোমাকে আমি বিয়ে করব জুলিয়েট, তুমি একদম কোনো টেনশন করো না, আর তোমাকে আমি কিছুই হতে দেব না। রুশোর কথা এবং কাজের মধ্যে খুবই মিল ছিল। একটা বালতি এবং একটা বন্দুক নিয়ে সোজা হানা দেয় সোহেল মণ্ডলের রাস্তালায়। এখানে এসে তাণ্ডবলীলা শুরু করে দেয় রুশো। এক এক করে সোহেল মণ্ডলের অনেকগুলো সোলজারকে মেরে ফেলে। এতগুলো মানুষও যেন রুশোর কাছে কিছুই নয়। চোখের পলকেই সেখানে প্রায় সবাইকেই মেরে ফেলে রুশো। এরপর শুরু হয় রুশো এবং সোহেল মণ্ডলের হ্যান্ড টু হ্যান্ড ফাইট। কেউই যেন কারো চাইতে কম নয়। ওদের দেখে এমনটা মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই। অনেকক্ষণই ওদের দুজনের ফাইটটা চলে, কিন্তু সোহেল মণ্ডল কোনোভাবেই রুশোর সঙ্গে পেরে ওঠে না। রুশোর কাছে প্রচণ্ড মার খেয়ে সোহেল মণ্ডল আধমরা অবস্থায় নিচে পড়ে থাকে। তখন রুশো তার বন্দুকটা হাতে নেয় আর সোহেল মণ্ডলের মেশিনে গুলি করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায় সোহেল মণ্ডল। এই ব্যাপারটাতে রুশো মোটামুটি অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, আর সে খেয়ালই করেনি যে পিছন থেকে সোহেল মণ্ডলের একটা চেলা ওর দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই চলে আসে জিল্লু। আসলে বরবাদে আমরা যেই জিল্লুকে দেখেছিলাম এইটা সেই জিল্লুই। সে এসেই ওই চেলাটাকে মেরে রুশোকে বাঁচিয়ে নেয়। আসলে জিল্লু এখানে কেন এসেছে এটা একটু সামনের দিকে গিয়েই জানতে পারবা। তো সোহেল মণ্ডলকে মেরে ফেলার পরে তার রক্ত নিয়ে আসে রুশো এবং সেটা দিয়ে গোসলও করে নেয়। যেহেতু রুশো প্রভাবশালী গ্যাংস্টার সোহেল মণ্ডলকে মেরেছে, তাই রুশোকে মারার জন্য অনেকেই ওর পিছু লাগে। এতে রুশো গ্যাংস্টারের নাম লেখায়।
আসলে সোহেল মণ্ডলকে মারায় অলরেডি রুশোর নামডাক হয়ে গিয়েছিল। সে এখন হয়ে গিয়েছিল সোহেল মণ্ডলের চেয়েও বড় গ্যাংস্টার, তাই তার দলে অনেকেই চলে আসে। রুশো এবার শিক্ষকতা বাদ দিয়ে ফুল টাইম গ্যাংস্টারের খাতার নাম লিখে নেয় নিজের, আর ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠে। সবাই রুশোকে দেখলে সালাম দেওয়া শুরু করে, কারণ এই রুশো অন্যান্য গ্যাংস্টারের চাইতেও প্রচুর বেশি প্রভাবশালী। এর পরপরই দেখা যায় রুশোর বাবা আলিরাজকে, যে আসলে দেশের সবচাইতে বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। চারিদিকে অনেক নামডাক আছে ওনার। বরবাদের আরিয়ান মির্জা মারা যাওয়ার পরে জিল্লু তার বিশ্বস্ত বসকে হারিয়ে একাকী হয়ে পড়লে আলিরাজ তার পিএস হিসেবে জিল্লুকে নিয়োগ দেয়। সেদিন রুশোকে বাঁচাতে সোহেল মণ্ডলের আস্তানায় জিল্লুকে রুশোর বাবাই পাঠিয়েছিল। যেহেতু রুশো এখন আন্ডারওয়ার্ল্ড ডন, তাই তার শত্রু অনেক। তাই আলিরাজ তার ছেলের সুরক্ষার কথা ভেবে জিল্লুকে রুশোর বডিগার্ড বানায়। যদিও জিল্লু রুশোর বডিগার্ড হতে একদমই রাজি হয় না, কারণ এখনও সে আরিয়ান মির্জারই ভক্ত। কিন্তু আলিরাজ অনেক করে জোরাজুরি করাতে সে রুশোর বডিগার্ড হতে রাজি হয়। আর রুশো জিল্লুর মতো এত বিশ্বস্ত একটা বডিগার্ড পেয়ে খুশি হয়। কিন্তু এর মধ্যেই রুশোর বিয়েটা নিয়ে ওর পরিবারের মাঝে ঝামেলার সৃষ্টি হয়। রুশো বিয়ে করতে চায় জুলিয়েটকে। রুশোর চাচা আবার তার নিজের মেয়ের বিয়ে দিতে চায় ওর সাথে। এই নিয়েই দুই পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। তখন রুশো তার চাচাতো বোনের এক গোপন সম্পর্কের কথা ফাঁস করে দিয়ে অপমান করে। ওর চাচাতো বোনের যে অন্য জায়গায় অ্যাফেয়ার আছে সেইটাই সে প্রকাশ করতে চেয়েছে। আসলে ওর চাচা ছিল ওদের চাইতেও অনেক বেশি বিত্তবান। রুশোর থেকে নিজের মেয়ে সম্পর্কে এইসব কথা শুনে চাচা অনেক রেগে যায় রুশোর ওপর। এমনকি রুশোর বাবা মাকে নিচু জাতের সঙ্গে তুলনা করে অনেক অপমানও করে। এই অপমানগুলো কোনোভাবেই সহ্য করতে পারছিল না রুশো, আর একসময় সে বাড়িটা ছেড়েই চলে যায়। পরবর্তীতে অবশ্য রুশো তার বাবাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে মিটমাট করে নেয়। আর এই সময়টায় হুইল চেয়ারে এখন বসতে পারত জুলিয়েট। হুইল চেয়ারে বসা অবস্থায় জুলিয়েটকে বিয়ে করে নেয় রুশো। এখনও সে পুরোপুরি সুস্থ হয়নি। রুশো যে তার দেওয়া কমিটমেন্টটা রেখেছে এটাতে অনেক খুশি হয়ে যায় জুলিয়েট। বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছিল, তার মধ্যে ওদের বাড়িতে চলে আসে ওর চাচা। আর জুলিয়েটের সাথে পূর্বে কি ঘটেছে বা এখন ওর অবস্থা এমন কেন হয়েছে সেগুলো বলে অনেক করে অপমান করতে থাকে ওকে। এই ব্যাপার স্যাপারগুলো শুনে রুশো একদমই আর সহ্য করতে পারে না। তখন সরাসরি সে তার চাচাকে হুমকি দিয়ে বসে, এরপর যদি আমার লাইফ নিয়ে তোমাকে আর কখনো নাক গলাতে দেখি তাহলে তোর গোটা শরীর চিরে কিন্তু একদম লবণ মরিচ লাগিয়ে দেব। ব্যথা কোথায় কোথায় লাগে তখন তুই ভালো করে বুঝতে পারবি। ওর চাচা তো রুশোর থেকে এমন হুমকি পেয়ে একদম চুপচাপ হয়ে যায়। সোহেল মণ্ডলের পরিবারে সে একাই কিন্তু গ্যাংস্টার ছিল না, তার দুই ভাইও ছিল বড় বড় মাপের গ্যাংস্টার। এতদিন ধরে তারা ছিল জেলে। সোহেল মণ্ডলের মৃত্যুর খবর জানার পর থেকে রুশোকে মারার জন্য দিন গুনছিল ওরা। অবশেষে সোহেল মণ্ডলের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং রুশোকে মারতে জেল থেকে বের হয় ওরা দুই ভাই। বড় ভাই সাদাব ছিল প্রচণ্ড হিংস্র, যে কিনা সারাক্ষণ একটা বাঘ সাথে নিয়ে ঘুরত। এই বাঘ নিয়ে ঘোরার অবশ্য একটা ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। ছোটবেলায় সাদাব চিড়িয়াখানায় গেলে একটা বাঘের বাচ্চা দেখতে পেয়ে তার মনে ধরে, তাই বাচ্চাটি পালার জন্য সাদাব নিয়ে যেতে চায়। কিন্তু চিড়িয়াখানার কর্তৃপক্ষ কোনোভাবেই রাজি হয় না, কারণ এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। বাঘকে কোনো সাধারণ মানুষ পালতে পারে না। তবে সাদাবও ছিল একদম নাসরবান্দা। চিড়িয়াখানায় উপস্থিত থাকা সকল লোকদেরকে মেরে সেই চিড়িয়াখানা থেকে বাঘের বাচ্চাটিকে নিয়ে এসেছিল। তারপর নিজেই সে পেলেপুষে ওই বাঘের বাচ্চাটিকে বড় করেছে। আর এখন সেই বাঘের বাচ্চাটাই বড় রকমের দানবে পরিণত হয়েছে। সেই বাঘ নিয়ে সাদাব সবসময় চলাফেরা করত। তো তারা দুই ভাই যখন জেল থেকে বাড়ি আসে তখন দাদি তাকে সোহেল মণ্ডলের মৃত্যুর বদলা নিতে বলে। দাদির নির্দেশ পাওয়া মাত্রই সোহেলের ছোট ভাই তো তার দলবল নিয়ে চলে আসে রুশোকে মারার জন্য। আসলে এসেছিল রুশোর বাড়িতে তখন রুশো উপস্থিত ছিল না। তখন সোহেলের ছোট ভাই রুশোর পরিবারের লোকজনকে এক এক করে মারতে শুরু করে। রুশোর পরিবারকে যখন এরকম ভয়ঙ্করভাবে মারছিল তখন দাদি আবার ছিল ভিডিও কলে, আর এইসব পৈশাচিক তাণ্ডবলীলা দেখছিল। ওরা রুশোর বাবাকেও নির্মমভাবে হত্যা করে। আসলে এখানে সোহেল মণ্ডলের ছোট ভাইয়ের সাথে যোগ দিয়েছিল রুশোর নিজের চাচাও, আর সে নিজের রক্তদেরই নিজেই মারতে থাকে। রুশো যেহেতু তার মেয়েকে বিয়ে করেনি এর জন্য অনেক রাগ ছিল চাচার। আর তারপর রুশো তাকে হুমকিও দিয়েছিল, ঠিক এই কারণেই সে ওদের সাথে যোগ দিয়ে এদেরকেই মারছিল। তার পরপরই রুশো বাড়িতে এসে পৌঁছে দেখতে পায় চারিদিকে পড়ে আছে ওর ফ্যামিলির বিভিন্ন মেম্বারের লাশ। ওর চোখের সামনে পরিবারের লাশের স্তূপ পড়ে আছে। রুশো যেদিকেই তাকাচ্ছিল সেদিকেই ওর পরিবারের কোনো না কোনো সদস্য মৃত অবস্থায় পড়ে আছে, আর ওদেরকেও মারা হয়েছিল অনেক ভয়ঙ্করভাবে। এই ব্যাপারগুলো দেখে একদম স্তব্ধ হয়ে যায় রুশো। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না, এমনকি সে অনেকটাই ইমোশনাল হয়ে যায়। এরকম কিছুক্ষণ চলার পরে হঠাৎ করেই অনেক জোশ পেয়ে যায় রুশো।
ওর রক্ত যেন টকবক করে ফুটতে শুরু করে। ওর মাথার সকল তারই যেন ছিঁড়ে যায়। যারা ওর পরিবারের সাথে এরকম কাজ করেছে তাদেরকে এক এক করে ধরে ধরে সে মারতে চায়। চরম প্রতিশোধের নেশা এবার চেপে ধরে রুশোকে। ওই সময়টা এই পুরো গ্যাংটা আবার ওদের বাড়িতেই ছিল। তখন রুশোকে আসতে দেখে সোহেলের ছোট ভাই যায় ওকে মারতে, আর দাদি তখনও ভিডিও কলেই ছিল। তখন রুশো অনেক হিংস্র হয়ে সোহেলের ছোট ভাইকে মারধর করে। অনেকক্ষণ মারার পরে ওকে একদম জানেই মেরে ফেলে। ওকে এতটা নির্মমভাবে মারে যা তুমি আমি ভাবতেও পারবো না। এরপর গিয়ে ধরে ওর নিজের চাচাকে। তার চাচাই তাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলো। অনেক মারধর করতে থাকে চাচাকে। তারপর আগেরবার যে রুশো তার চাচাকে থ্রেট দিয়েছিল যে যদি এর পরে আমাদের কোনো ব্যাপারে নাক গলাও তাহলে তোমার বুক চিরে সেখানে মরিচার লবণ লাগিয়ে দেব। এবার রুশো সেটাই করে। চাচার বুকটা চিরে ফেলে এবং সেখানে মরিচ এবং লবণ লাগিয়ে দেয়। এভাবেই মেরে ফেলে ওর চাচাকে। ছোট ভাইকে মৃত অবস্থায় দেখে বড় ভাই সাদাফ বাঘ নিয়ে সেখানে চলে আসে। সচরাচর বাঘ হয় অনেক হিংস্র, কিন্তু সাদাফের বাঘের মধ্যে এরকম কোনো হিংস্রতাই ছিল না। তাই রুশোকে আর বাঘের সাথে একদমই লড়তে হয় না। আর হয়তোবা বাঘটা ওর কার্যকলাপ দেখেই বুঝে গিয়েছিল যে রুশোর সাথে গেলে সে হয়তো মারা পড়বে। এই জন্যই হয়তো রুশোর সাথে যায়নি সে। তখন রুশোর সাদাফের ফাইট শুরু হয়ে যায়। ওদের মধ্যে অনেকক্ষণ ধরেই চলে এই ফাইট। তারপর এক পর্যায়ে রুশো শেষ করে ফেলে সাদাফকে। ওদের পুরো পরিবারকেই খতম করে ফেলল রুশো। সাদাফকে মারার পরে সেই বাঘটা নিয়ে রুশো এবং জিল্লু চলে আসে দাদির কাছে। তারপর বলতে থাকে, খুব তো তুমি তোমার নাতিদের নিয়ে বড়াই করতা, আমাকে মারার জন্য তুমি তোমার নাতিদের পাঠিয়েছিলে। কই এখন আপনার নাতিরা? সবাইকে আমি একদম সালটিয়ে দিয়েছি। আর নিশ্চয়ই আমাকে মারতে মন চাইছে আপনার, তাই না? এটা বলে রুশো তার নিজের হাতের পিস্তলটা দাদির হাতে উঠিয়ে দেয় আর তাকে বলে দেয়, আপনি চাইলে কিন্তু আমাকে মারতে পারেন। দাদিও অনেক রাগান্বিত হয়ে গুলিটা করতে চায় রুশোকে, কিন্তু আসলে বন্দুকটা থেকে কোনো বুলেট বের হয় না। দাদি তখন ভালো করে দেখতে পায় পিস্তলে আসলে কোনো বুলেট নেই। আর রুশো কেনই বা তাকে ভর্তি পিস্তল দিবে? তখন রুশো দাদিকে বলতে থাকে, আমার বাবার তৈরি অস্ত্র আমার কোনো ক্ষতি করবে না। এসব বলে ওনাকে ওখানে রেখেই চলে যায় রুশো। এরপর কেটে যায় কয়েক বছর। দেখা যায় রুশোর সুন্দর ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছে। রুশো তার স্ত্রী জুলিয়েট এবং তাদের ছোট্ট মেয়েকে নিয়ে সমুদ্র সৈকতে শান্তিতে সময় কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে দেখা যায় সেখানে টাকমাতার রহস্যময় একজন ভিলেন আবির্ভাব হয়। তার মাথাতে ছিল একটা আজবে দেখতে ট্যাটু করা, যে কিনা দেখতে ছিল হুবহু রুশোর মতোই। এখানে আমার গেস যে হয়তোবা এটা রুশোর যমজ ভাই। সে এসেই রুশোকে বন্দি করে ফেলে এবং মেয়েটাকে শিকলে বেঁধে কুকুরের মতো টেনে নিয়ে যেতে থাকে। এরপর রুশোর চোখের সামনেই তার মেয়ে এবং তার বউকে বীভৎসভাবে হত্যা করে। রুশোকে মারাত্মকভাবে জখম করে ওকে ফেলে দেয় আগুনের লেলিহান শিখায়। আগুনের মধ্যে জ্বলতে থাকে রুশো, কিন্তু নিজেকে কয়লা বানানোর আগে এই ধ্বংসস্তূপ থেকে আবারও এক পোড়া চোখে নিয়ে জেগে ওঠে রুশো। এখানে বোঝা যাচ্ছে যে রুশো আরও বেশি ভয়ঙ্কর হয়ে ফিরবে। তো সেটার জন্য আমাদের রাক্ষস 2 এর জন্য অপেক্ষা করতে হবে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তবে এখানে অনেকগুলো প্রশ্ন জাগে। কেনই বা রুশোর মতো দেখতে একজন রুশোর পুরো পরিবারকে মেরে ফেলল? আর রুশোর সাথে সেই চেহারার লোকটির সম্পর্ক কি? আসলে কি তারা দুজনে যমজ, নাকি অন্য কোনো রহস্য আছে? নাকি সার্জারি করে সে রুশোকে নিজের মতো বানিয়েছে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য? এগুলো সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে রাক্ষস 2 এর মাধ্যমে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।